সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতি বছর। বাংলাদেশ প্রায় এখনও 80% এক্সপোর্ট এই ইন্ডাস্ট্রির মাধ্যমে করে থাকে এবং প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রাও আর্ন করে থাকে এই ইন্ডাস্ট্রির মাধ্যমে। রিসেন্ট ডেজগুলোতে আমরা মিডিয়াতে যে সকল ইনফরমেশন পেয়েছি, 2022 লাস্ট 2 কোয়ার্টার্স বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুব ভালো পারফরমেন্স করেছে এবং এক্সপোর্ট বৃদ্ধি পাচ্ছে। সো টেক্সটাইল সেক্টর ঢাকা স্টক এক্সচেঞ্জে অ্যাজ ওয়েল এস বাংলাদেশের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ সেক্টর। আজ আমরা টেক্সটাইল সেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব, একই সাথে এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়েও আলোচনা রাখছি। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটি শুরুতেই আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে আমরা ফাইবার টু ফ্যাশন এই ওয়েবসাইটের একটি ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করি। এই ওয়েবসাইটে আমরা যে ইনফরমেশন পেয়েছি, 2022 ফিসক্যাল ইয়ারে জুলাই থেকে জুন এই 5 মাসে প্রায় 15%-এর মতো এক্সপোর্ট বৃদ্ধি পেয়েছে এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যে টার্গেট সেট করেছিল তার চেয়েও প্রায় 4.36% এক্সপোর্ট বৃদ্ধি পেয়েছে। সো ওয়ার্ল্ড ওয়াইড যে রিসেশন আমরা দেখতে পাচ্ছি এবং যে ধরনের ডিস্টারবেন্সগুলো ওয়ার্ল্ড ওয়াইড আমরা দেখছি, এর মধ্যেও কিন্তু বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুব ভালো পারফরমেন্স করছে। এখন আমরা বিজিএমই এর ওয়েবসাইটে যদি যাই, এখানে কম্পারেটিভ স্টেটমেন্ট অফ এক্সপোর্ট অফ আরএমজি অ্যান্ড টোটাল এক্সপোর্ট অফ বাংলাদেশ আমরা যদি দেখি, এখানে সেকেন্ড নাম্বার কলাম হচ্ছে এক্সপোর্ট অফ আরএমজি, থার্ড নাম্বার কলাম হচ্ছে টোটাল এক্সপোর্ট অফ বাংলাদেশ এবং ফোর্থ নাম্বার কলাম হচ্ছে পার্সেন্টেজ অফ আরএমজি টু টোটাল এক্সপোর্ট। সো এখন যদি আমরা রিসেন্ট ফিসক্যাল ইয়ারে 2021 থেকে 2022 অবস্থান দেখি, আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট ভালো করেছে, প্রায় $42 বিলিয়ন মতো, যেটা আগের বছরের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। আর আমরা যদি টোটাল আমাদের দেশে যে এক্সপোর্ট হয়েছে এই ফিসক্যাল ইয়ারে, সেক্ষেত্রে 81.82% হচ্ছে গার্মেন্টস থেকে এক্সপোর্ট হয়েছে। এখন আমরা এক নজরে দেখে নেব বাংলাদেশের টপ 10 গার্মেন্টস এক্সপোর্টার কারা। এখানে নাম্বার 1 হামিম গ্রুপ, নাম্বার 2 পলমল গ্রুপ, নাম্বার 3 ডিবিএল গ্রুপ, নাম্বার 4 স্কোয়ার গ্রুপ, নাম্বার 5 আল মুসলিম গ্রুপ, নাম্বার 6 মন্ডল গ্রুপ, নাম্বার 7 এশিয়ান টেক্সটাইল মিলস লিমিটেড, নাম্বার 8 একেএইচ গ্রুপ, নাম্বার 9 ন্যাচারাল গ্রুপ অ্যান্ড নাম্বার 10 বিটওপি গ্রুপ। সো এই 10টি যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এদের মধ্যে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু অ্যাবসেন্ট আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে, এরা কিন্তু বেশিরভাগই ইনলিস্টেড না। সো আমাদের বিএসসি থেকে হয়তো একটা উদ্যোগ নিতে পারে, এই বড় প্লেয়ার যারা আছে তাদেরকে যদি ইনক্লুড করা যেত, তাহলে আমাদের হয়তো যে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে টেক্সটাইল সেক্টরটি আরও সমৃদ্ধ হতো। তবে এখানে কিন্তু এই কোম্পানিগুলো আসলে কতটা কি প্রফিটে আছে আমার কাছে সেই ডাটা জানা নেই। এখন আমরা এক নজরে দেখে নেব বাংলাদেশের লাস্ট 10 ইয়ার্সে এক্সপোর্টের ধারাবাহিকতা। ধারাবাহিকভাবে কিন্তু এক্সপোর্ট বৃদ্ধি পাচ্ছে, এটি একটি খুব ভালো দিক। গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, ইয়ার বাই ইয়ার গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে একটি বিষয়, 2020 এবং 2021 গ্রোথ কিছুটা হ্যাম্পার্ড হয়েছে। এটা আমরা বুঝতে পারছি যে করোনা এবং এর পরবর্তীকালীন যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এবং আমরা বৈশ্বিক যে অর্থনৈতিক মন্দা, এগুলো মিলিয়ে কিছুটা স্লো হয়েছে, কিন্তু সেটা এখন বর্তমান কারেন্ট ফিসক্যাল ইয়ারে আমরা দেখতে পাচ্ছি রিকভারি করেছে। এখন আমরা টেক্সটাইল সেক্টরের ডে চার্ট নিয়েছি এবং একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে লাস্ট 6 মান্থস 2022 যে 6 মান্থস আমরা দেখেছি এক্সপোর্ট বৃদ্ধি পেয়েছে, প্রায় 15%-এর মতো এক্সপোর্ট বৃদ্ধি পেয়েছে। অথচ এখানে ইন্টারেস্টিং থিং হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ঠিক উল্টো পথেই কিন্তু হেঁটেছে। এখানে আমরা যদি জুন জুলাই কিংবা 2022 যদি জুলাই থেকে আমরা দেখি, কিছুটা মোমেন্টাম ছিল, কিন্তু এরপর থেকে কিন্তু ধারাবাহিকভাবে পতন এবং এখন এমন অবস্থা হয়েছে যে এই সেক্টরটি পুরো একটা অচল অবস্থা। এখানে বেশিরভাগ স্টকেরই কোনো মোমেন্টাম নাই এবং বেশিরভাগ স্টকই ফ্লোর প্রাইসে অবস্থান করছে।
এটা আসলে খুবই দুঃখজনক। এটি একটি কান্ট্রিজ ইম্পর্টেন্ট সেক্টর এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে একটি গুরুত্বপূর্ণ সেক্টর, এবং এই সেক্টরে কিন্তু আর্নিং আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পাচ্ছে, গ্রো করছে সেক্টরটি। অথচ এখানে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে এটার কোনো রিফ্লেকশন দেখতে পাচ্ছি না। সো এখন আমরা টেকনিক্যালি বোঝার চেষ্টা করব এই সেক্টরটি বর্তমানে কারেকশন যে ফেস, এই কারেকশন ফেসে কোন অবস্থানে আছে, অ্যাজ ওয়েল এস এখন কোন পয়েন্ট থেকে রিভার্সাল করার সম্ভাবনা বেশি। এখানে আমরা দেখতে পাচ্ছি S1 একটি পয়েন্টে এসে সাপোর্ট নিয়েছে, সো আমরা এটাকে একটা সাপোর্ট হিসেবে এখন বর্তমানে চিহ্নিত করছি। এখানে কনসোলিডেট হচ্ছে, এটি একটি ভালো দিক। টেক্সটাইল সেক্টর বর্তমানে 42 পয়েন্টে অবস্থান করছে, এবং যে পয়েন্টে অবস্থান করছে এখানে S1 ডে চার্টে আমরা একটি সাপোর্ট পেয়েছি, এবং এই সাপোর্টে কনসোলিডেশন হচ্ছে। এটি একটি ভালো দিক এই সেক্টরের জন্য। এখান থেকে একটা রিভার্সাল হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এখন আমরা যদি উইকলি চার্টে দেখি, উইকলি চার্টেও কিন্তু আমরা দেখছি একটি স্ট্রাকচার ফলো করছে, সেটি হচ্ছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিচ্ছে। সো এটি একটি ভালো দিক। সো আমরা ডে চার্টও একটি সাপোর্ট পেলাম, এবং উইক চার্টও এই পয়েন্টে একটি সাপোর্ট পেলাম, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ভলিউম ড্রাই হচ্ছে, ভলিউম কমে যাচ্ছে, কিন্তু এটাকে আমরা এখনো বলতে পারছি না, কারণ বেশিরভাগ স্টক ফ্লোর প্রাইসে অবস্থান করছে, ন্যাচারালি ট্রেড হচ্ছে না, যার কারণে ভলিউমটা এখন আমরা কনসিডারেশনে আনছি না। তবে এখানে আমরা একটা স্ট্রাকচার পেয়েছি যে এই পয়েন্টে এসে 42 পয়েন্টে এসে ডে চার্টে এবং উইক চার্টে সাপোর্ট পেয়েছে। এখন আমরা উইক চার্টে একটা ট্রেন্ড লাইন ড্র করেছি, এবং এখানে আমরা বেশিরভাগ ক্যান্ডেলকে ইনক্লুড করেছি, এবং এখানে দেখতে পাচ্ছি এই ট্রেন্ড লাইনের নিচে নেমে যাওয়াতে এখন এই ট্রেন্ড লাইনটি রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে। সো টেক্সটাইল সেক্টরের জন্য এখন 43তে কামব্যাক করাটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে এটা একটা ট্রেন্ডের মধ্যে আসবে, এবং ট্রেন্ডের মধ্যে আসলে এই সেক্টরটি আবার একটা রিভার্সাল করার সম্ভাবনা দেখা দিবে, এবং এই সেক্টরের যে স্টকগুলো আছে, যে স্টকগুলো ধারাবাহিকভাবে পারফরমেন্স করে, ওই স্টকগুলো আবার পারফরমেন্স করা শুরু করতে পারে। এখন আমরা মান্থলি চার্টে একটি ফিবোনাচি চার্ট ড্র করেছি, এবং লাস্ট ট্রেন্ড থেকে যদি আমরা এটা কনসিডার করি, বর্তমান যে রিট্রেসমেন্টটা সেটি 38% থেকেও বেশি কারেকশন দিয়েছে, এবং 50%-এর কিছুটা উপর অবস্থান করছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজেরও একটি সাপোর্ট আছে। সো কোনো কারণে এখন যদি বিএসসি যদি কোনো কারণে ফ্লোর প্রাইস তুলে নেয়, এই সেক্টরটি হয়তো 50% এই সাইকেলটি কমপ্লিট করবে, এবং এখান থেকে একটা রিভার্সাল করার সম্ভাবনা আছে। সো আমাদেরকে নেগেটিভ ব্যাপারটিও ভাবতে হবে, কারণ এখনো ফ্লোর প্রাইস থাকার কারণে কিন্তু অনেক স্টক হয়তো কিছুটা আরও নিচে নামবে। নিচে নামলে এখানে S1 আমরা মান্থলি চার্টে যেটি দেখতে পাচ্ছি 41 পয়েন্টে এখানে ফিবোনাচি একটি সাইকেল 50%-এর একটি সাইকেল কমপ্লিট করবে, অ্যাজ ওয়েল এস S1 আমরা লিডিং ইন্ডিকেটরে একটি সাপোর্ট দেখতে পাচ্ছি। সো 40 থেকে 41 এখন বর্তমান এটার একটা স্ট্রং সাপোর্ট আমরা বলতে পারি ফার্স্ট। সো আশা করছি ইন বিটুইন কোনো একটা পয়েন্ট থেকে এই সেক্টরটি আবার পারফরমেন্স শুরু করবে। এখন আমরা প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড এই স্টকটির মান্থলি চার্ট নিয়েছি, এবং এই স্টকটি বর্তমানে ফ্লোর প্রাইসে অবস্থান করছে, এবং অনেকে হয়তো ফ্লোর প্রাইসে এখন আটকে আছেন। সো এই স্টকটির ক্ষেত্রে এখন যেহেতু মোমেন্টাম নেই, সেহেতু আমরা প্রাইস অ্যাকশনের ব্যাপারে কোনো কথা বলছি না, তবে টার্গেট আমরা বলতে পারি এই স্টকটির আমাদের এখন ফার্স্ট টার্গেট হতে পারে 100 থেকে 110, এবং আপ টু 117 পর্যন্ত হিট করতে পারে। সো আমরা এখানে একটি চ্যানেল ড্র করেছি। এই স্টকটি হয়তো ফ্লোর প্রাইস তুলে দিলে কিছুটা রিট্রেস করতে পারে, রিট্রেস করে আবার হয়তো চ্যানেলের ভিতরে আসবে, এবং এটি একটা রিভার্সাল করে এখানে একটা ট্রেন্ড ক্রিয়েট করে আবার এটি 115 থেকে 117 পর্যন্ত হিট করার পসিবিলিটি আছে। তো এই ক্ষেত্রে 100 একটি টার্গেট হতে পারে, এবং 110 থেকে 117 একটা টার্গেট হতে পারে। সো টেক্সটাইল সেক্টর যে এখন বর্তমানে গ্রো করছে, তার কিছুটা রিফ্লেকশন আমরা কিছু কিছু কোম্পানিতে পেয়েছি বর্তমান তাদের আর্নিং রিপোর্টে। সেকেন্ড কোয়ার্টারে যে পিটিএল প্যারামাউন্ট টেক্সটাইল মিল, এই স্টকটি আমরা দেখছি যে সেকেন্ড কোয়ার্টারে তাদের আর্নিং কিন্তু হিউজ বেড়েছে, হিউজ গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, এবং পিইও অনেক কমে গেছে। আর এই স্টকটি ফান্ডামেন্টালি অনেক সাউন্ড একটি কোম্পানি। সো যাদের আছে তারা বর্তমানে ধরলে, আপনারা যদি ধৈর্য ধরেন, তাহলে এই টেক্সটাইল সেক্টরের মোমেন্টাম আসলে এই স্টকটি ভালো একটা পারফরমেন্স করবে বলে আমরা আশা রাখি।
এখন আমরা মতিন স্পিনিং এর মান্থলি চার্ট নিয়েছি এবং এই স্টকটির ক্ষেত্রে সেম ফ্লোর প্রাইসে অবস্থান করছে, কোনো প্রাইস অ্যাকশন নেই, তেমন কোনো লেনদেন হচ্ছে না। সো এই স্টকটিও এখন কিন্তু আমরা যে চ্যানেলটি ড্র করেছি চ্যানেলের বাইরে চলে এসেছে, এখন এই চ্যানেল বরাবর এসে একটা রেজিস্ট্যান্স ফেস করবে এবং এই চ্যানেলের মধ্যে ঢুকে গেলে এই স্টকটি আবার কিন্তু ভালো একটা প্রাইস অ্যাকশন করবে এবং আপ টু আমাদের এখন টার্গেট হবে 92। এই স্টকটি আমাদের এখন ফার্স্ট টার্গেট হতে পারে 92। সো সেম অ্যাজ পিটিএল এ আমরা আপনাদেরকে যেভাবে বলেছি যে স্টকটি আপনারা হোল্ড করুন, এই স্টকটিও কিন্তু খুব ভালো পারফরমেন্স করে এবং ফান্ডামেন্টালি স্ট্রং একটি কোম্পানি। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আর্নিং মোটামুটি ভালো হয়েছে, কিন্তু পিটিএল এ যেভাবে আমরা গ্রোথ দেখেছি সেই অনুপাতে কিন্তু এই স্টকটিতে আমরা আপাতত এই কোয়ার্টারে গ্রোথটা দেখতে পাচ্ছি না, কিন্তু ফার্স্ট কোয়ার্টারে তাদের আর্নিং ভালো হয়েছে এবং হাফ ইয়ারলি আর্নিং মোটামুটি একটা ভালো পজিশনে হেলদি পজিশনে আছে এবং পি রেশিও এখন 10। আর আমরা দেখছি এনএভিও খুব স্ট্রং। সো এই স্টকটিও কিন্তু খুব ভালো মানের একটি স্টক এবং ডিভিডেন্ড ইল্ডও কিন্তু অনেক ভালো 7.35 লাস্ট ইয়ার, যেটা আমরা এখানে 2022 যে কারেন্ট যে ডিভিডেন্ড সেটি আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো। এটি কিন্তু ডিভিডেন্ড ইল্ড, আর ডিভিডেন্ড আমরা যদি দেখি তারা 50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সো এটি ভালো একটা অবস্থান ওভারঅল আমরা দেখেছি। এখন আমরা আলোচনা করব স্কয়ার টেক্সটাইল। স্কয়ার টেক্সটাইলের ক্ষেত্রেও একই অবস্থা, এই স্টকগুলো এখন ফ্লোর প্রাইসে অবস্থান করছে, তবে আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 82 এবং সেকেন্ড টার্গেট সেট করতে পারি 92। এখন আমরা যদি এই কোম্পানিটিরও যদি আর্নিংটা দেখে নিই কেমন আর্নিং হয়েছে এই লাস্ট কোয়ার্টারে, সরি সেকেন্ড কোয়ার্টারে আমরা দেখতে পাচ্ছি 0.92। এটা কিছুটা তাদের আর্নিংয়ে কিন্তু আমরা ঘাটতি দেখছি, কারণ ফার্স্ট কোয়ার্টারে তারা ভালো একটা হেলদি আর্নিং শো করেছিল, কিন্তু সেকেন্ড কোয়ার্টারে অনেক কমে গেছে। সো কিছু কিছু কোম্পানি আবার হয়তো সাফার করছে বিভিন্ন কারণে, কিন্তু ওভারঅল কিন্তু 2.82 তাদের হাফ ইয়ারলি ইনকাম এবং আমরা দেখতে পাচ্ছি যে পি রেশিও 1.97। সো এই কোম্পানিটিও কিন্তু ভালো একটা ডিভিডেন্ড দিয়েছিল, 35% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 2022-তে এবং তাদের ডিভিডেন্ড ইল্ড আমরা দেখতে পাচ্ছি 7.37। এখন আমরা মান্থলি চার্টে যদি হাওয়েল টেক্সটাইল মিল লিমিটেড, সরি হাওয়েল টেক্সটাইল বিডি লিমিটেড, এই স্টকটির অবস্থান আমরা দেখতে পাচ্ছি এটিতে কিন্তু এই স্টকটিতে কিছুটা প্রাইস অ্যাকশন হচ্ছে এবং ভলিউম বৃদ্ধি পাচ্ছে। এটা একটা গুড সাইন। এখন এই স্টকটির ক্ষেত্রে যে রেসিস্ট্যান্স ফেস করবে সেটি হচ্ছে 51 একটি চ্যালেঞ্জিং একটি এরিয়া, কারণ এই পয়েন্ট থেকে এর আগেও রিজেকশন হয়েছে এবং এখানে একটা লং রিজেকশন আমরা দেখতে পাচ্ছি। সো R2 এই রেসিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে সেকেন্ড টার্গেট হবে 55। এখানে এসে কিন্তু বড় রকমের একটা সেল প্রেশার ফেস করবে। সো এখানের কাছাকাছি এসছিল এবং এসে কিছুটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা এখন ফার্স্ট টার্গেট সেট করতে পারি 67, কারণ এখানে একটা লং কনসলিডেশন হচ্ছে এবং এই যে রেসিস্ট্যান্সটি এটি যদি ব্রেকআউট করে তাহলে একটা স্ট্রং প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা বেশি এবং এটা হয়তো মুভ করবে আপ টু 67 কিংবা 68 পর্যন্ত। সো এই কোম্পানিটিরও যদি আমরা সেকেন্ড কোয়ার্টারের আর্নিং দেখি, সেকেন্ড কোয়ার্টারের আর্নিং মোটামুটি ঠিক আছে, মোটামুটি একটা কনসিস্টেন্সি আছে। এখন কোয়ার্টারলি হাফ ইয়ারলি আমরা দেখতে পাচ্ছি প্রায় 3 টাকার মতো ইপিএস এবং পি রেশিও অনেক কম 7.42। ডিভিডেন্ড ইল্ড যদি আমরা দেখি 5.45। সো ডিভিডেন্ড ইল্ডও মোটামুটি ভালো। আর আমরা দেখছি যে লাস্ট 2022 এই ফিসকাল ইয়ারে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এখন আমরা মালেক স্পিনিং মিলস লিমিটেড এই স্টকটির অবস্থান যদি দেখি, তারা 2022-তে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং সেকেন্ড কোয়ার্টারে তাদের ইপিএস ভালো আসেনি। তাদের ফার্স্ট কোয়ার্টারে কিন্তু একটা সুপার পারফরমেন্স করেছিল, 1.21 টাকা ছিল ইপিএস, আর সেকেন্ড কোয়ার্টারে তাদের মাইনাস হয়ে যায় 0.54 এবং হাফ ইয়ারলি ইনকাম কিন্তু 0.67 এখনো বিদ্যমান। আর পি কিছুটা অনেকটা বেড়ে গেছে। এই স্টকটি নিয়ে আমি একটি পোস্ট দিয়েছিলাম, কারণ আমি যখন পোস্ট দিয়েছিলাম এই ইনফরমেশনটা আমার কাছে ছিল না, কিন্তু আমরা যে অ্যানালাইসিস করেছিলাম ফার্স্ট কোয়ার্টার বেস, তখন আমরা কিন্তু অ্যানুয়ালাইজড
ইনকাম পেয়েছিলাম 4.8 এর মতো। সো এটা তাদের ফার্স্ট কোয়ার্টারে যেহেতু একটা খুব ভালো পারফরমেন্স করেছিল, আমরা আপনাদেরকে সাজেস্ট করেছিলাম যে এই স্টকটি বর্তমানে আন্ডার রেটে আছে, আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। এবং বর্তমানে এই স্টকটি আমরাও হোল্ড করছি, আমরাও নতুন করে এন্ট্রি দিয়েছি, বাট যেহেতু তাদের এখন আর্নিংটা এই কোয়ার্টারে কিছুটা খারাপ এসছে, যার কারণে মোমেন্টাম লস্ট করেছে এবং বর্তমানে ফ্লোর প্রাইসে অবস্থান করছে। এবং ধারাবাহিকভাবে যদি আমরা 2021 এবং 2022 তাদের আর্নিং যদি দেখি, তারা আর্নিং খুব ভালো করেছে, কিন্তু 2022তে তারা কিন্তু খারাপ করেছিল, কিন্তু সেটা তারা কিন্তু ইমিডিয়েটলি রিকভার করতে পেরেছে, এটি একটি ভালো দিক। আর তাদের এনএভি আমরা দেখতে পাচ্ছি একটা শক্তিশালী অবস্থানে আছে এনএভি। আর ডিভিডেন্ড ইল্ড 3.45, ডিভিডেন্ড ইল্ডটা কিছুটা উইক, কিন্তু ওভারঅল অ্যাজ ইনভেস্টমেন্টের জন্য যদি আমরা চিন্তা করি, এই স্টকটি মোটামুটি ভালো মানের একটি স্টক এবং আন্ডার রেটেই অবস্থান করছে। এখন এই কোম্পানিটির কিন্তু রিজার্ভে ভালো টাকা আছে, তারা হয়তো ডিভিডেন্ড ঠিক মতো দিতে পারবে। এবং যেহেতু আমরা এখানে একটা রেকর্ড দেখতে পাচ্ছি, তারা 2022তে যে তাদের ক্ষতি হয়েছিল সেটা কিন্তু খুব ইমিডিয়েটলি তারা রিকভার করতে সক্ষম হয়েছে। সো আমরা আশা করছি আমরা নেক্সট কোয়ার্টারে একটা ভালো হয়তো পারফরমেন্স এই কোম্পানিটির হয়তো দেখব, এবং যদি পারফরমেন্স ভালো হয় এই স্টকটি কিন্তু ভালো একটা প্রাইস অ্যাকশন করবে। আর টেকনিক্যালি যেহেতু এখন মোমেন্টাম নেই, আমি আর চার্টটা খুলছি না, এখন ফ্লোর প্রাইস থেকে উঠে যদি প্রাইস অ্যাকশন শুরু করে, আমরা আপনাদেরকে আবারও একটি আপডেট দেব এই স্টকটি নিয়ে। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ফাইন্ডিংস টেক্সটাইল সেক্টর এবং এই সেক্টরের কিছু স্টক নিয়ে। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।